কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমি ডাইনিং প্লেসে ওনার জন্য অপেক্ষা করছি, আর উনি ম্যাডাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবাস্বপ্ন দেখছেন। এই কি হলো তোর? রুদ্রর কাছ থেকে পালিয়ে এক ছুটে বাগানের গোলাপ গাছগুলোর মধ্যে এসে দাঁড়িয়েছিল ঝিনুক। এইমাত্র যেটা হলো সেটা ওর কাছে দুনিয়ার সপ্তম আশ্চর্য থেকে কম কিছু ছিল না। রুদ্র ওর থেকে কি চাইছে? কেন ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না? এই বিয়েটা কি সত্যি ও শুধু ওকে শাস্তি দেওয়ার জন্য করেছে? অভির বলা কথাগুলো নিতান্তই মজা ছিল, না অন্য কিছু? মস্তিষ্ক যখন এই সকল প্রশ্নের গোলকধাঁধায় উদ্ভ্রান্তের মতো উত্তর খোঁজার চেষ্টা করছে, তখন রুদ্রর এই অপ্রত্যাশিত ব্যবহার যেন ওর পায়ের তলার শক্ত অবলম্বনটাই কেড়ে নিয়েছিল। রুদ্রর বলা প্রতিটা কথার ঠিক কী মানে হতে পারে সেটা বোঝার মতো যথেষ্ট ক্ষমতা আছে ওর। ঠোঁটের উপর রুদ্রের ছোঁয়া এখনও সতেজ। চোখ দুটো বন্ধ করে ঠোঁটের উপর আঙুল ছুঁয়ে দিয়ে সেই স্পর্শের উষ্ণতা পুনরায় অনুভব করার চেষ্টা করছিল ঝিনুক। ঘটনার আকস্মিকতায় সেই মুহূর্তে হতভম্ব হয়ে গিয়ে থাকলেও এখন একা একা দাঁড়িয়ে সেই মুহূর্তের অনুভূতিগুলোকে নিজের মধ্যে আরও একবার অনুভব করার চেষ্টা করছে ও। এই চুম্বন সেদিনের মতো বেদনাদায়ক একদম ছিল না, বরং এর অনুভূতি একটা অদ্ভুত উষ্ণতা ছড়াচ্ছিল ওর বুকের বাঁ দিকটায়। রুদ্রর কথাগুলো মনের কোণটাকে লাজের রক্তিম আভায় রাঙিয়ে দিচ্ছিল একটু একটু করে। বন্ধ চোখের এপারে নিজেকে এই নতুন অনুভূতির আবেশে পুরোপুরি জড়িয়ে নিচ্ছিল ঝিনুক। ঠিক তখনই ঈশিতার আওয়াজে ও সেই আবেশের মধ্যে থেকে বেরিয়ে এলো হঠাৎ করেই। এই, শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ইসিমা, আমি ঠিক আছি। ঝিনুকের কেঁপে ওঠা আওয়াজে ঈশিতা কপালে ভাঁজ এঁকে সন্দেহপ্রবণ দৃষ্টিতে তাকালো ওর দিকে একবার ভালো করে। আর ইউ শিওর? হুম বাহ, শাড়িটা কি সুন্দর করে পরেছিস রে। এই এক মিনিট, তুই তো শাড়ি পরতে পারিস না? আমি তো রুবিকে বলে পাঠালাম তোকে আমার কাছে আসতে বলতে, তাহলে এলিও না? আর এটা কিভাবে? ওই আসলে ওই ওই ইউটিউব দেখে নিয়েছিলাম একবার। সত্যি? কি ইসিমা, সত্যি বলছি। আচ্ছা কি বলবে বলছিলে, বলো। ঈশিতা ঝিনুকের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ মা, আমি জানি আমার ছেলেটা যা করছে সেটা মোটেই উচিত কাজ নয়, পদ্ধতিটা ভুল। কিন্তু যেটা হওয়ার হয়ে গেছে, পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে নেওয়া প্রতিজ্ঞাগুলো তো আর মিথ্যে হয়ে যায় না। তবে আমি কিন্তু খুব খুশি হয়েছি, আমার মেয়েটাকে ফাইনালি নিজের কাছে বাঁধতে পেরেছি। আর পালাতে দেব না আমি তোকে। ঈশিতার কথা শুনে ঝিনুকের চোখে মুখে হঠাৎ করে ঘন কালো মেঘের ছায়া নেমে এলো। ও জানে না এই সম্পর্কের পরিণতি ঠিক কী হতে চলেছে। জীবনের স্রোত ওকে ঠিক কোন দিকে বইয়ে নিয়ে যাবে। ও জানে না রুদ্র কেন ওকে বিয়ে করেছে। আদেও রুদ্রর কাছে ওর প্রশ্নের কোনো উত্তর আছে কি না। সারা জীবন একসাথে থাকা, একসাথে পথ চলার প্রতিজ্ঞায় আবদ্ধ এই বন্ধন কতটা পলকা সেটা এই মানুষটাকে কিভাবে বোঝাবে ও? কি রে, কোথায় হারিয়ে গেলি? দ্রুত দুদিকে মাথা নাড়ল ঝিনুক। কোথাও না। আচ্ছা, বাড়ির নতুন বউ হিসেবে কিছু ছোট নিয়ম আছে। এই বিয়েটা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই নিয়মগুলো করতে চাই। নিয়ম? কি নিয়ম? আজ নতুন বউকে বাড়ির সকলের জন্য যে কোনো একটা খাবারের পদ রান্না করতে হয়, কিন্তু এই বাড়ির লোকেরা আর খায় কোথায়? হেলদি খাবারের নামে ওই 4 পিস ব্রেড, 4 টুকরো ফল, 1 গ্লাস জুস। দুপুরে কিছু করার সময় পাবি না, কারণ আমার সাথে মন্দিরে যেতে হবে, পুজো দেওয়ার আছে। বরং তুই জুসটাই বানিয়ে দে, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা চলো, বানিয়ে দিচ্ছি। রান্নাঘরে দাঁড়িয়ে ঈশিতা ব্রেডগুলো টোস্টারে দিতে দিতে ঝিনুককে বলল, ফ্রিজে দেখ লেবু রাখা আছে, বার করে নে। তোর আঙ্কেলেরটা আর মীরারটায় চিনি ছাড়া, বেদেরটা 2 চামচ চিনি দিবি। আর রুদ্র 2 চামচ মধু। ঈশিতার কথার মাঝখানেই ঝিনুক বলল। ঝিনুকের কথা শুনে ঈশিতার ঠোঁটের কোণায় একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। এখনও মনে রেখেছিস? ঝিনুক লেবুগুলো বার করতে করতে একটু অন্যমনস্ক হয়েই বলে ফেলল, এতগুলো বছরে তাকে মন থেকে বার করতে আর পারলাম কোথায়। ঈশিতা এগিয়ে এসে ঝিনুকের মাথায় হাত রাখল। এর পরেও বলবি এই বিয়েটার কোনো মানে নেই? চমকে উঠল ঝিনুক। বুঝল অবচেতন মন থেকে ও যেটা বলে ফেলেছে
সেটার মানে ঈশিতা ধরতে পেরে গেছে। ইসিমা, বিয়ের মতো একটা দৃঢ় সম্পর্ক কি একতরফা সম্ভব? এই বিয়ের কোনো মানে আছে কি না? এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা তো তোমার ছেলের উপরে সমানভাবে নির্ভর করছে, তাই না? ঝিনুক খেয়াল করলো ওর কথায় মানুষটার চোখের কোলে এসে জমা হয়েছে একরাশ অসহায়তা। ওর বলা কথাটা যে এই মানুষটার জীবনের ক্ষেত্রে একদম সুনিপুণভাবে খেটে যায়। ওর স্বামী যে ওকে ঠকাচ্ছে সেটা সে জানুক বা না জানুক, ভালোবাসার মানুষটা একবার বদলাতে শুরু করলে সেটা মনের কাছে কখনোই অজানা থাকে না। মন ঠিক টের পায়। হয়তো মানুষটার বেইমানির আঁচ তার মন লাগাতে পারে, আর তাই হয়তো এই হঠাৎ বিষণ্ণতার আগমন চোখে মুখে। পরিস্থিতি স্বাভাবিক করতে তাই ঝিনুক বলে ওঠে, ও ইসিমা, দেখো, সব খারাপের মধ্যে আমার একটু ভালো কিছু চাই, প্লিজ। একটু পায়েস বানিয়ে খাওয়াবে আমাকে? কতদিন হয়ে গেছে তোমার হাতের পায়েস খাইনি গো। এই, এখন তুই আমার বৌমা, এখন তো তুই বানাবি আর আমি খাবো। ওইসব স্বপ্ন দেখে লাভ নেই গো। আমি তোমার মেয়েই থাকবো, বৌমা হতে পারবো না, ক্ষমা করো। মেয়েটার বাচ্চামো দেখে ঈশিতাও আর না হেসে থাকতে পারল না। আজ ও নিজেও হয়তো কয়েক যুগ পর এভাবে প্রাণখোলা হাসিতে মেতে উঠল। ঈশিতা ঝিনুককে জুস বানাতে বলে ডাইনিং প্লেসে গেছে টেবিলটা গুছিয়ে দিতে। ওমবাবুর অভ্যেসগুলোও যে বড়ই অদ্ভুত। যেই মানুষটাকে বিন্দুমাত্র ভালোবাসেন না, যেই মানুষটাকে সম্মান করেন না, তার হাতে টেবিল গোছানো না হলে ওনার নাকি খাবার মুখে রোচে না। তাই হাজার ব্যস্ত থাকলেও তিনবেলা খাবারের টেবিলটা ঈশিতাকেই রেডি করতে হয় ওনার জন্য। একা কিচেনে দাঁড়িয়ে লেবুগুলোকে জুসারে দিয়ে রস বার করে নিচ্ছিল ঝিনুক। হাত নিজের কাজ করে চললেও ওর মন মস্তিষ্ক যেন অন্য কোনো দুনিয়াতেই বিচরণ করছিল। কানে বেজে চলেছে রুদ্রর বলা কথাগুলো। তোমার উপস্থিতি আমার উপর খুব বাজে প্রভাব ফেলে, প্লিজ গো। অবচেতন মনের চিন্তাভাবনাগুলো অজান্তেই ওর গাল কানগুলিতে লালচে আভা ছড়িয়ে দিচ্ছিল একটু একটু করে। কতক্ষণ যে ওইভাবে চুপ করে দাঁড়িয়েছিল ওর খেয়াল নেই। ঘোর কাটলো ঈশিতার আওয়াজে। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? সবাই এসে গেছে টেবিলে, ওগুলো নিয়ে আয় আমার সাথে। হ্যাঁ, তুমি চলো, আমি নিয়ে আসছি। গ্লাসে সবারটা ঢেলে পরিমাণ মতো চিনি নুন মধু মিশিয়ে জুসের গ্লাসগুলো নিয়ে ঝিনুক পৌঁছালো সোজা টেবিলের কাছে। টেবিলের দু প্রান্তে দুটো চেয়ারে বসে আছে ওমবাবু আর রুদ্র। মাঝের দিকটায় বেদ আর মীরা। রুদ্রর আর ওমবাবুর পাশের চেয়ার দুটো খালি। রুদ্র রেডি হয়ে নিচে নেমেছে, হয়তো বেরোবে। চোখ দুটো হাতের মোবাইলের স্ক্রিনে স্থির। ঝিনুক শরবতের গ্লাস হাতে রুদ্রর থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। সকালে যেটা হয়েছে তারপর ওর চোখে চোখ রাখার সাহস ওর মধ্যে আর নেই। বুকের ভেতরটা অদ্ভুতভাবে মৃদু কম্পনে অস্থির হচ্ছে। এদিকে দে, আমি রাখছি। ঝিনুক ট্রেটা ঈশিতার হাতে ধরিয়ে দিল। রুদ্র মোবাইলের দিক থেকে মুখ না তুলেই বলল, দাঁড়িয়ে আছো কি কারণে? ব্রেকফাস্ট কি দুপুরের সময় করবে? ঝিনুক ওর কথার কোনো উত্তর করল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। রুদ্রর কথায় ঝিনুক চুপ করে থাকলেও উত্তর দিল ঈশিতা, ও খাবে না, আসলে বিয়ের পর আজ ওর প্রথম দিন। আমাদের বাড়িতে কিছু নিয়ম কাজ বাকি আছে। আমরা দুজনে আজ মন্দিরে যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে একসাথে খাবো। ঈশিতার কথা শুনে রুদ্র কোনো রকম প্রতিক্রিয়া দিল না, শুধু বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের স্ক্রিনে স্ক্রল করার স্পিডটা বেড়ে গেল সামান্য। আজ তো ঝিনুকের প্রথম দিন মম। নিয়ম অনুযায়ী ঝিনুককে আজ সবার জন্য কিছু খাবার বানাতে হবে। তাহলে আজ মন্দিরে গেলে ও কখন করবে? আসলে নিয়ম অনুযায়ী যে কোনো কিছু বানালেই হয়, মানে নতুন হাতে রান্নাঘরের উনুন ধরানোটা একটা শুভ কাজ মনে করা হয়। সেটা আমি করিয়ে নিয়েছি ওকে দিয়ে। আর রইল পরে খাবার বানানোর কথা, তো আজকের জুসটা ও বানিয়েছে, অসুবিধে তো নেই। সবার খাওয়া নিয়ে কথা। রুদ্র মোবাইলের উপর দিয়ে আর চোখে একবার তাকিয়ে দেখল ঝিনুককে। মেয়েটা তখনও মাথা নিচু করেই চুপ করে দাঁড়িয়ে আছে। ও খুব ভালো করেই জানে তখনের ঘটনাটার জন্য মেয়েটা ইচ্ছা করে ওর দিকে তাকিয়ে দেখছে না একবারও। মনে মনে ভীষণ বিরক্ত হচ্ছে রুদ্র। সবাই সবার মতো খাওয়া শুরু করলেও রুদ্র খাবারের প্লেটে হাত পর্যন্ত লাগালো না। বাবু, কাজটা তো পরেও করা যায়, আগে খেয়ে নে না। কাজের ব্যাপারে তুমি যদি সব বুঝে যেতে তাহলে তো হয়েই যেত। যখন এর কাজ তখন করতে হয়। এক এক সেকেন্ডে ঠিক কত কোটি টাকার ক্ষতি হতে পারে তোমার কোনো আইডিয়া আছে?
যেটা জানো না সেটা নিয়ে নাক না গলালে কি নয়? ওর ভালো খারাপটা বোঝার মতন ক্ষমতা ওর আছে, তোমাকে জ্ঞান দিতে হবে না। ওমবাবুর বলা কথাগুলোতে অভ্যস্ত ঈশিতা ভাবলেশীনভাবে সহ্য করে গেলেও পাশেই দাঁড়িয়ে থাকা ঝিনুক ভীষণভাবে আতঙ্কিত হচ্ছিল। মানুষটার গলার আওয়াজের রুক্ষতা ওর ভেতরে সেই ছোটবেলার ভয়টাকে জাগিয়ে তুলল আরও একবার। তাতেই ঈশিতার পেছনে নিজেকে কিছুটা আড়াল করে ভয়ে আড়ষ্ট হতে শুরু করলো ও। রুদ্র আর চোখে সবটাই লক্ষ্য করছিল বসে এতক্ষণ। ঝিনুককে ওইভাবে ভয় পেতে দেখে ও মোটেই নিজেকে শান্ত রাখতে পারল না। দৃঢ় গম্ভীর আওয়াজের তীব্রতা সবাইকে সেকেন্ডের মধ্যে চুপ করিয়ে দিল। এটা খাবার টেবিল, এখানে বসে জোর গলায় কথা না বললেই কি নয়? আই ডোন্ট লাইক অল দিস। এর মধ্যে ঘটল আর এক বিপত্তি। খাওয়া শেষ করে জুসের গ্লাসে চুমুক দিতেই ওমবাবু প্রায় লাফিয়ে উঠলেন জায়গায়। ওনাকে দেখে ঈশিতা ব্যস্ত হয়ে পড়ল। কি হলো? তোমাদের নতুন বৌমা মনে হয় আমাদের একটু বেশি ভালোবাসে। এইরকম জুস খেলে আমার ডায়াবেটিস 2 দিনে সেরে যাবে। কথাটা শেষ করেই টেবিল ছেড়ে উঠে চলে গেলেন ওমবাবু। ব্যাপারটা বুঝতে না পেরে ঝিনুক এগিয়ে গিয়ে রুদ্রর পাশে রাখা গ্লাসটা তুলে নিয়ে তাতে একটা চুমুক দিল। সাথে সাথে ভেতরের সব কিছু যেন টকে গেল ওর। চোখ মুখ ভয়ানক সিটকে গ্লাসটা নামিয়ে রাখলো টেবিলের উপর। কি হয়েছে বলতো? ঝিনুক ভয়ে ভয়ে তাকালো ঈশিতার দিকে। পিসিমা, মনে হচ্ছে তখন অন্যমনস্ক থাকার কারণে লেবুতে গন্ডগোল হয়ে গেছে। মানে অরেঞ্জের জায়গায় লেমন? ঝিনুক অসহায় মুখটা উপর নিচ নেড়ে সম্মতি জানালো। মনে হচ্ছে অরেঞ্জের সাথে কটা লেমন। ঈশিতা বেচারির অবস্থা দেখে না হেসে পারল না। হয় হয়, ওরকম হলে এমনটা হয়। ঝিনুক চোখগুলো বড় বড় করে তাকালো ঈশিতার দিকে। বুঝলো ঈশিতা রুদ্রকে নিয়ে ওর লেকপুল করছে। কিন্তু রুদ্র ভ্রু কুঁচকে আর চোখে তাকালো ওদের দুজনের দিকে। কি হলে এমনটা হয় সেটা ও বুঝতে পারল না। মনের মধ্যে একটা কৌতূহল জন্মালো। কিন্তু এই মুহূর্তে মুখে কিছু না বলে ঝিনুকের রেখে দেওয়া গ্লাসটা হাতে তুলে নিয়ে পুরো জুসটা এক নিঃশ্বাসে শেষ করে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। তোমার হলে একবার ঘরে আসবে। ঝিনুকের উদ্দেশ্যে কথাটা বলে সোজা নিজের রুমের দিকে চলে গেল রুদ্র। টেবিলে উপস্থিত প্রত্যেককে হাঁ করে তাকিয়ে রইল ওর যাওয়ার পথের দিকে। ওই রকম বিচ্ছিরি খেতে প্রচণ্ড টক জুসটা এক ঢোকে খেয়ে নিল। মম, ভাইয়ের ব্যাপার কি বলো তো? খাবারে সামান্য একটু গন্ডগোল হলে পুরো বাড়ি মাথায় করে ফেলে। আর এই জুসটা? জানি না রে। মীরার আগে হাতের মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে কটমট করে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। ওর ভালো করে মনে আছে মাসখানেক আগের কথা। ঈশিতার শরীরটা সেদিন খারাপ থাকায় রান্নার মেয়ে শ্যামলী টোস্টগুলো বানিয়ে দিয়েছিল সেদিন। রুদ্রর ব্রেডে ভুল করে আনসল্টেড বাটারের বদলে প্লেন বাটার লাগিয়ে দেওয়ার জন্য খাবারের প্লেট টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল রুদ্র মেঝেতে। শ্যামলীকে ইনস্ট্যান্ট কাজ থেকে বার করে দিয়েছিল। মেয়েটা কত অনুরোধ করেছিল ওর চাকরি থেকে বরখাস্ত না করার জন্য। ভুল স্বীকার চেয়ে ক্ষমা পর্যন্ত চেয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? ওর মুখ থেকে বেরোনোর কথা বদলে দেবে কার সাধ্য আছে? কিন্তু আজ কি হলো ওর? তাছাড়া রুদ্র তো লেমন একদম খায় না, অথচ আজ তার উপর ওটা তো ঝিনুকের এঁটো করা গ্লাস ছিল। এই বেলা এই পরিবারের নিয়মের কি হলো? কেন এই ঝিনুক রুদ্রর জীবনের এতটা জায়গায় দখল করে কি করে থাকতে পারে? কি করে? এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। নিজের চোখের সামনে রুদ্রর জীবনের উপর অন্য একটা মেয়ের এতটা দখলদারি ও কিছুতেই সহ্য করতে পারছে না। বুকের ভেতরটা ওর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে থাকলো। সবার খাওয়া হয়ে গেলে মালতীকে টেবিল গোছাতে বলে ঈশিতা এগিয়ে এলো ঝিনুকের দিকে। মেয়েটা যে একটা চাপা উত্তেজনায় ভুগছে সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু কী ব্যাপার নিয়ে সেটা ওর জানা নেই। কি রে, এখনও সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছিস? শুনলি না বাবু ডাকলো তোকে? দেখ গিয়ে, কিছু লাগবে হয়তো, দেরি করিস না, রেগে গেলে জানিসই তো। বলছি যে তুমি যাও না, শুনে এসো কি লাগবে। এই, তোর মাথা খারাপ নাকি রে? তোর বর তোকে ডেকেছে, তুই যা। মারবে না তো? কি মারবে? কেন? এই যে আমার জন্য ওরকম
টক লেবুর রস খেতে হলো? ধুর পাগলি, এখনও বুঝলি না? কি কি বুঝবো আবার? ঈশিতা এক পা এগিয়ে এসে ঝিনুকের হাত দুটো শক্ত করে চেপে ধরল, চোখে চোখ রেখে বলল, দেখ, সবটা তো আর আমি বোঝাবো না, তার জন্য অন্য কেউ আছে। তবে একটা ছোট্ট উদাহরণ দিই, মন দিয়ে শোন। শেখাওয়াত পরিবারে পুরুষেরা তার স্ত্রীর এঁটো খাওয়ার ছুঁয়ে পর্যন্ত দেখে না। এতে নাকি মান কমে, মর্যাদা ছোট হয়। সেখানে সবটা জেনেও রুদ্র তোর এঁটো করা গ্লাসটা চুমুক দিয়ে জুস শেষ করলো। আর ও তো খাওয়ার আগেই জানতো যে ওটা টক হয়েছে। তাহলে এখানে তোর দোষ কোথায় যে তুই ভয় পাচ্ছিস? ঝিনুক চমকে উঠে তাকালো ঈশিতার দিকে। স্ত্রীর এটো ছুঁয়ে দেখে না? সেদিন হাসপাতালে যে রীতিমতো ওর মুখ থেকে আপেলটা প্রায় কেড়ে নিয়ে খেলো তার বেলা। যা ঘরে যা, দেখ গিয়ে ডাকছে কেন, যা। সবটা শোনার পর ঝিনুকের ভয় তো আরও বেড়ে গেল। সকালের ঘটনার স্মৃতিটা একটু একটু করে জাঁকিয়ে বসছে ওর মাথায়। ওর উপস্থিতির এইবার কি প্রভাব পড়বে ছেলেটার উপর কে জানে। উপরওয়ালার নাম নিয়ে দুরু দুরু বুকে ঝিনুক এগিয়ে গেল ঘরের দিকে। ঝিনুক অনেকক্ষণ থেকে চেষ্টা করছে সিঁড়ি ধরে এগিয়ে যাওয়ার, কিন্তু ওর পা বারবার আটকে যাচ্ছে মাঝপথে। আর হবে নাই বা কেন? আসন্ন পরিস্থিতি ঠিক কতটা জটিল হতে পারে ওর জন্য, সেটা ভেবেই হাত পা অসাড় হয়ে আসছে ওর। ছেলেটার এইভাবে হঠাৎ করে ওর কাছে চলে আসায় ওর নিজের উপর যে প্রভাবটা পড়ছে সেটা কি করে সামলাবে ও? এই মুহূর্তে ও যদি কোনোভাবে এখান থেকে উধাও হয়ে যেতে পারতো তাহলে মনে হয় সব থেকে ভালো হতো। মনে মনে এইসব উদ্ভট চিন্তা ভাবনাতেই মগ্ন ছিল ঝিনুক। এমন সময় পেছন থেকে আসা পরিচিত আওয়াজটা ওর দৃষ্টি আকর্ষণ করলো ওই দিকে। লাইক সিরিয়াসলি ঝিনু, আমি তো ভেবেছিলাম তুমি একজন আদর্শ নারী, যার নিজের আত্মসম্মান বোধটা সবার আগে। কিন্তু আমি তো ভুল ভাবতাম। তুমি তো আমাকে ভুল প্রমাণিত করলে। মীরার বলা কথাগুলো বুঝতে না পেরে ঝিনুক অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। মানে? যেই মানুষটা তোমার পুরো পরিবারকে নিজের কাছে বন্দি করে রাখলো, তাদের ওপর অমানবিক অত্যাচার চালালো, তার সাথেই শুয়ে পড়তে, নিজের শরীরটাকে তার কাছে বিকিয়ে দিতে বিবেকে বাঁধলো না তোমার? তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে তোমার এই কর্মের জন্য বিন্দু মাত্র লজ্জাও তোমার মধ্যে আছে। হবেই বা কেন? রুদ্র নিশ্চয় বিছানায় এতটাই আনন্দ দিচ্ছে তোমাকে যে তুমি মুহূর্তের মধ্যেই সব ভুলে নিজেকে উজাড় করে দিয়েছো ওর কাছে। দ্য ফার্স্ট নাইট কেমন কাটলো? এই ধরনের কথায় অনভ্যস্ত ঝিনুক জোর গলাতেই মীরাকে থামানোর চেষ্টা করলো। মীরা দিদি, এগুলো কি বলছো তুমি? তুমি নিজেও ভালো করে জানো এই বিয়েটা ঠিক কোন পরিস্থিতিতে হয়েছে। তাহলে এগুলো বলার কারণ কি? আমাকে নিয়ে তোমার এত সমস্যা কিসের? সেই ছোট থেকে দেখে আসছি। কেন অকারণে এত হিংসা, এত ঘৃণা আমার প্রতি? অকারণে? তুমি অকারণে বলছো? তোমার কাছে সব থেকে বড় কারণটা রয়েছে আমার ঘৃণার যোগ্য হওয়ার। সেই প্রথম দিন থেকেই তুমি রুদ্রকে কেড়েছো আমার কাছ থেকে। যখন দেখো তখন শুধু নীল নীল নীল। ভেবেছিলাম তুমি ছোট ছিলে, বুঝতে না, তাই অমন করতে। কিন্তু এখন এত কিছুর পরেও তোমার রুদ্রকে ছাড়তে ইচ্ছে করছে না। এই মানুষটাই তো তোমাকে বিনা দোষে 12টা বছর হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। শুনেছি তোমার মনে নাকি ওকে ঘিরে অনেক অভিমান আছে। তাহলে এখন সেই অভিমানগুলো কোথায় ঝিনুক? তুমি মানুষটাকে নীল বলে ডাকা ছেড়ে দিলে, অথচ তার বিছানায় উঠে গেলে। এত ডেসপারেট তুমি। সত্যি তো এটাই যে তুমি কোনো দিন রুদ্রকে ছাড়তে চাওনি। চাইবেই বা কি করে? এত অর্থ, সম্পদ, ক্ষমতা, বৈভব, প্রতিপত্তি, উচ্চ পদমর্যাদা, খ্যাতি, সুনাম কেউ ছাড়তে চায় বুঝি? তুমিও লোভী ঝিনুক, বাকি সবার মতো। তাহলে এত নাটক কিসের? মীরা দিদি, ইউ আর ক্রসিং ইউর লিমিটস। নো, আই এম নট ইউ বিচ। আরে বেশ্যাদেরও একটা নিজের উসুল থাকে, নিজের নীতি থাকে। তুমি তো তাদেরও অধম।
ঝিনুক এত কটু কথা আর সহ্য করতে পারল না। পাশেই দেওয়ালের গায়ে সুন্দর করে খোদাই করে একটা ছোট্ট মতো মন্দির বানিয়ে তাতে একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো আছে। সকাল সকাল ঈশিতা পুজো করে সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো ধরিয়ে দিয়ে জলপূর্ণ ঘট রেখে গেছিল। ঝিনুক ঘটটা হাতে তুলে নিয়ে পুরো জলটা ছুঁড়ে দিল মীরার মুখের উপর। নিজেকে পরিষ্কার করে নাও মীরা দিদি, বড্ড নোংরা ভরে গেছে তোমার ভেতরে। ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড রাগে নিজের হিতাহিত জ্ঞান হারালো মীরা। ঝিনুককে সপাটে চড় মারার অভিপ্রায় নিয়ে ডান হাতটা হাওয়ায় তুলে ধরতেই আচমকা পাষাণের ন্যায় দৃঢ় একটা হাত ওর হাতটা চেপে ধরল শক্ত করে। পেছন ঘুরে তাকাতেই ক্রোধে পরিপূর্ণ দুটো জ্বলন্ত চোখ স্পষ্ট দেখতে পেল মীরা। হাউ ডেয়ার ইউ! রুদ্রর মুখ থেকে বেরিয়ে আসা কেটে কেটে উচ্চারণ করা শব্দগুলোর গর্জনে কেঁপে উঠল মীরা। ও ভাবতেও পারেনি এই মুহূর্তে রুদ্র এখানে এসে যাবে। সাথে সাথে সেদিন রাতের ঘটনার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। একটা হাড়হিম করা অনুভূতিতে সারা গায়ে কাটা দিল ওর। রুদ্র, আমি শিক্ষা হয়নি তোমার, তাই না? বলেছিলাম রুদ্রনীল সিং শেখাওয়াতের দুর্বল জায়গা থেকে দূরে থাকতে। কথাটা শুনতে পাওনি নাকি বুঝতে সমস্যা, নাকি অন্য ব্যবস্থা নিতে হবে আমায়? রুদ্রর কথায় ঝিনুকের প্রতি তীব্র অনুভূতির আভাস পেয়ে মীরার মনের বিষণ্ণতা নিজেদের পরিধি বাড়াতে শুরু করলো আরও একবার। আর তাতেই হয়তো কথাগুলো বলার আগে দুবার ভেবে দেখার ব্যাপারটা ভুলে গেল ও। কি ভুল বলেছি আমি? বেশ্যাকে বেশ্যা বলে? রুদ্র, ইউ আর হার্টিং মি। রুদ্র, না 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 না। ঝিনুকের নামে নোংরা কথা শোনা মাত্রই রুদ্র মীরার গলাটা শক্ত করে চেপে ধরে ওকে টেনে নিয়ে এলো প্রদীপের জ্বলন্ত শিখার সামনে। ইঞ্চি কয়েকের ব্যবধানে থাকা জ্বলন্ত আগুনের শিখার উত্তাপ জ্বালিয়ে দিচ্ছে মীরার গালের নরম চামড়াটা। নিঃশ্বাসটা রুদ্র হাতের চাপে ওই জায়গাতেই আটকে আছে যেন। কি বললে? আমি ঠিক শুনতে পাইনি। রিপিট দ্যাট। মীরা দু হাত দিয়ে গলার উপর চেপে বসা রুদ্রর হাতটা ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। কথা বলা তো দূরের কথা, নিঃশ্বাসটুকুও নিতে পারছে না ও। রুদ্র গর্জে উঠল আরও একবার। আই সেইড রিপিট দ্যাট। রুদ্রর এই ভয়াল রূপ দেখে আটকে উঠল ঝিনুক নিজেও। রুদ্র কি করছো? ছেড়ে দাও, লেগে যাবে রুদ্র। রুদ্র প্লিজ। মীরা কোনো রকমে দম আটকে আসা আওয়াজে বলল, রুদ্র, ডোন্ট ডু দ্যাট প্লিজ রুদ্র। কিন্তু রুদ্রর যেন কারোর দিকেই কোনো খেয়াল নেই। ঝিনুকের আওয়াজটা যেন ওর কান পর্যন্তই পৌঁছালো না। অদ্ভুত একটা রাগ, একটা জেদ যেন মাথায় চেপে বসেছে ওর, আর তাতে স্বাভাবিক বোধশক্তি হারিয়েছে ও। এই মুহূর্তে ওর আর একটা দানবের মধ্যে হয়তো কোনো পার্থক্য নেই। ও মীরাকে আরও একটু এগিয়ে দিল আগুনের সামনে। না রুদ্র, রুদ্র, ইটস হার্টিং। রুদ্র, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। প্লিজ রুদ্র, রুদ্র, প্লিজ হেল্প সামবডি, হেল্প। একটা জোরালো বিকট হাসিতে কেঁপে উঠল আশেপাশের দেওয়ালগুলো। তুমি আমার উইংয়ে দাঁড়িয়ে আছো মীরা, ভালো করে তাকিয়ে দেখো। এটা বিল্ডিংয়ের সেই দিকটা যেখানে আমার পারমিশন ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। এই উইং থেকে একটা শব্দও বাইরে যাবে না, তাই সাহায্যের জন্য কাউকে ডাকাটা বোকামি ছাড়া আর কিছুই না। তাই যত জোরে খুশি চিৎকার করতে পারো, কেউ আসবে না। সাক্ষাৎ মৃত্যুকে খুব কাছ থেকে দেখছে মীরা এই মুহূর্তে। রুদ্র হাতের চাপ ওর গলায় আরও শক্ত হয়ে বসতে শুরু করেছে। আর একটু জোর পড়লেই দমবন্ধ হওয়ার আগে ও ঘাড়ের হাড় ভেঙেই মরে যাবে। দম আটকে চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে এবার। চোখের সামনেটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আর রুদ্র ঠিকই বলেছে, বিল্ডিংয়ের এই উইং থেকে আওয়াজ বাইরে যায় না। জায়গাটাকে এভাবেই বানিয়েছে রুদ্র। এই মুহূর্তে ওকে শুধু বাঁচাতে পারে একজনই। আর দেরি না করে ঝিনুককে অনুরোধ করা শুরু করলো মীরা। ঝিনুক, ঝিনুক, বাঁচাও আমায়, প্লিজ প্লিজ। ও পাগল হয়ে গেছে, ওকে আটকাও, ও মেরে ফেলবে আমাকে। প্লিজ রুদ্র, তুমি তো মেয়েদের গায়ে হাত তোলো না।
তাহলে আজ নিজের নিয়ম থেকে সরে যাচ্ছ কেন? সেই হৃদয় কাঁপানো হাসির আওয়াজ শোনা গেল আরও একবার। তুমি সত্যিই কিছু বোঝোনি তাহলে মীরা, তাই না? যে জায়গায় নিজের নোংরা হাতটা দেওয়ার চেষ্টা করছো সেখানে রুদ্রনীল সিং শেখাওয়াতের কোনো নিয়ম চলে না। সব নিয়ম, সব উসুলের ঊর্ধ্বে ও আমার কাছে। ডিড ইউ গেট দ্যাট? ডিড ইউ গেট দ্যাট মীরা? ইয়েস, ইয়েস, গট ইট। নাও প্লিজ লিভ মি রুদ্র। আই ক্যান্ট ব্রেথ। না, এইবারও রুদ্র ওকে ছাড়ল না, বরং ওকে ঠেলে আগুনের এতটা কাছে নিয়ে গেল যে ওর গালের চামড়াটা আগুনের ছ্যাঁকা লেগে পুড়ে গেল। ঘটনার বীভৎসতা ঝিনুকের অন্তরাত্মাকে পর্যন্ত শিহরিত করছে। চিৎকার করে উঠল ঝিনুক। রুদ্র, লিভ আর। রুদ্র প্লিজ, নীল। নীল ডাকটা কানে গিয়ে পৌঁছাতেই যেন বিদ্যুৎ গতিতে মীরাকে ছেড়ে দিয়ে পিছিয়ে এলো রুদ্র। চোখের গভীরে রাগের তীব্রতা একইভাবে বিদ্যমান, কিন্তু তবুও এই আওয়াজটা ওকে যেন একটা ঘোরের মধ্যে থেকে টেনে বার করে আনলো। প্রচণ্ড রাগে যে নিয়ন্ত্রণটা ও নিজের মধ্যে খুঁজে পায় না, ঝিনুকের এই ডাকটা ওকে বারবার সেই নিয়ন্ত্রণটাই ফিরিয়ে দেয়। আচ্ছা, ও কি ঝিনুকের সাথে জড়িয়ে যাচ্ছে অন্যরকমভাবে? ও কি পাগল হয়ে যাচ্ছে? ঝিনুকের নেশায় আসক্ত হয়ে উঠছে? কিন্তু এই নেশা কেমন নেশা? ঘুরে তাকালো রুদ্র ঝিনুকের দিকে। মেয়েটা তখনও বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। হয়তো বিশ্বাস করতে পারছে না যেই মানুষটাকে 12টা বছর আগে পেছনে ফেলে চলে গেছিল, সেই মানুষটা ওকে ছাড়া এরকম একটা দানবে পরিণত হয়েছে, একটা ভয়ঙ্কর দানবে। ঝিনুকের চোখে একটা অদ্ভুত আতঙ্ক ছড়াতে দেখতে পারছে রুদ্র। না না না, নট অ্যাগেন। আবার মেয়েটার চোখে ওর প্রতি ভয় জন্মাতে দেখতে চায় না ও। দ্রুত পায়ে এগিয়ে গেল ও ঝিনুকের দিকে। 2 হাতে টেনে ওকে শক্ত করে জড়িয়ে নিল বুকের মাঝে। ভয় পাওয়ার মতো কিছু হয়নি প্রিন্সেস, ঘরে চলো। এক হাতে ঝিনুককে বুকের সাথে জড়িয়ে নিয়ে এগিয়ে গেল রুদ্র নিজের ঘরের দিকে। মীরা ওইখানেই মেঝের উপর পড়ে রইল অবহেলিত হয়ে। রুদ্রর যত উপেক্ষা, যত অপমান শুধু ওর প্রতি, আর সব যত্ন, অনুভূতি, আকর্ষণ, ভালোবাসা সবটা ঝিনুকের প্রতি। ধীরে ধীরে একটা বিষাক্ত জেদে ভরে উঠছে ওর হৃদয়। যেই রুদ্রকে ও পায়নি, সেই রুদ্রকে ঝিনুক পাবে সেটা কিছুতেই হতে পারে না। এত সুখ, এত খুশি, এত ভালোবাসা নিয়ে ভালো থাকতে পারে না ওরা। ওদের ভালোবাসায় এই মীরা নামক গ্রহণ লাগবেই লাগবে। বিষণ্ণতা ভরা পরাজিত ক্ষীণ কণ্ঠস্বর বেরিয়ে এলো ওর গলা থেকে। যেই মানুষটা এত ইম্পর্টেন্স তোমার জীবনে, তাকে বলছো যে তার ভ্যালিডিটি তোমার জীবনে মাত্র 6টা মাস। তাকে জানিয়েছো যে 6 মাস পরে তুমি ওকে ডিভোর্স দেবে রুদ্র। সে জানে তো তোমার এই আসক্তি, এই মোহ, এই আকর্ষণ 6টা মাস পর আর থাকবে না। এই 6টা মাস ও শুধু হবে তোমার ভোগের বস্তু, মনোরঞ্জনের সামগ্রী। এই 6টা মাস তুমি ওকে যেভাবে খুশি ব্যবহার করবে, আর তারপর? মীরার কথাগুলো গরম সলকার ন্যায় প্রবেশ করলো ঝিনুকের কানে। মস্তিষ্ক কিছু সেকেন্ড সময় নিল কথাগুলোর মানেটা বুঝতে। ওকে নিয়ে এরকম একটা নির্মম নোংরা পরিকল্পনার কথা জানতে পেরে রুদ্রর হাতের বাঁধনে দাঁড়িয়েই ঝিনুক কেঁপে উঠল। বুকের বাদিকটা থেকে একরাশ হিমশীতল তরল সঞ্চারিত হলো সারা শরীরে। হাত পা ঠান্ডা হয়ে এলো ওর। মাথার ভেতরটা হঠাৎ করে একটা অজানা শূন্যতায় পরিপূর্ণ হয়ে উঠল। এই বিয়েটা নিয়ে তো ওর মনে শুরু থেকেই একটা সংশয় ছিল। ভবিষ্যতের কোনো আশা ছিল না মনে এই সম্পর্ককে ঘিরে। ভালোবাসা, বিশ্বাস, আসক্তিহীন ভিতের উপর গড়ে ওঠা এই সম্পর্কটা যে এই পৃথিবীর সব থেকে বড় মিথ্যে, সেটা তো ও জানতো। তাহলে এই মুহূর্তে মীরার মুখ থেকে বেরিয়ে আসা এই কথাগুলো ওর বুকে ধারালো ছুরির মতো বিঁধছে কেন? কেন এই অচাচিত চিনচিনে ব্যথাটা অনুভব করছে হৃদয়? কেন মনে হচ্ছে হাত থেকে কিছু একটা পিছলে যাচ্ছে খুব দ্রুত? শক্ত করে চেপে ধরতে চেয়েও পারছে না ও। তাহলে কি সব জেনে শুনেই বহু যুগের কোনো এক তৃষ্ণার্ত বেদুইনের মতো এই বেহায়া মন মরুভূমির শুষ্ক চরাচরে এক বিন্দু জলের আশায় মরীচিকার পেছনে ছুটতে শুরু করেছিল? তাই কি এই সহজ সত্যিটাকে এখন মেনে নিতে এত কষ্ট হচ্ছে?
মীরার বলা প্রতিটা কথা যে ঝিনুকের মন মস্তিষ্কের উপর একটা তীব্র প্রভাব বিস্তার করছে, সেটা হাতের আলিঙ্গনে দাঁড়িয়ে থাকা মেয়েটার শরীরের কম্পন স্পষ্ট ব্যক্ত করছে রুদ্রর কাছে। একদিকে জটিল পরিস্থিতি, আর একদিকে এই ক্রূর তিক্ত শব্দগুলো। এই সবটা যে মেয়েটার সরল মনটার উপর ঠিক কতটা এফেক্ট করতে পারে সেটা তো অজানা নয় রুদ্রর। মীরা যে তখন ওম বাবুর বলা কথাগুলোকে এইভাবে সুযোগ বুঝে ব্যবহার করবে সেটা বুঝতে পারেনি রুদ্র। আগে জানলে এই মুহূর্তে এই কথাগুলো বলার জন্য ওকে বাঁচিয়ে রাখতো না। মীরার অপ্রত্যাশিত আচরণ রুদ্রর রাগকে উস্কে দিল ভীষণভাবে। মীরার আচরণের পরিপ্রেক্ষিতে রুদ্র কিছু প্রতিক্রিয়া দিতেই যাবে, তার আগেই ওকে অবাক করে দিয়ে ঝিনুক ওর হাতের বাঁধন থেকে ছিটকে বেরিয়ে দুহাত দূরে সরে দাঁড়ালো। রুদ্র অবাক চোখে দেখল ওকে। অশ্রুপূর্ণ চোখের ওই দৃষ্টি ভীষণ আহত। গাল বেয়ে গড়িয়ে আসা প্রতিটা নোনা জলবিন্দু আরও একবার বিশ্বাস ভাঙার যন্ত্রণায় পরিপূর্ণ। রুদ্র বুঝল মীরার কথাগুলোকে ঝিনুক বিশ্বাস করে ওর প্রতি অবিশ্বাসের প্রাচীর গড়তে লেগেছে, আবার দোষারোপ করছে ওকে। ঝিনুকের নিজেকে এইভাবে ওর হাত থেকে ছাড়িয়ে নেওয়াটা ওর মন মস্তিষ্ক যেন কিছুতেই সহ্য করতে পারল না। রুদ্র দৃঢ় গম্ভীর আওয়াজে ধমকের সুরে স্পষ্ট, ঝিনুক, কাম হিয়ার। ঝিনুক নিজের জায়গা থেকে এক পাও নড়ল না, পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র এবার একটু জোর গলাতেই ধমকে উঠল, আমি কিন্তু আমার কাছে আসতে বলেছি তোমায়। ঝিনুক আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। ভেতরে থেকে শূন্যতা ভরা একটা চাপা কষ্ট ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাইরে। আচ্ছা, ও তো জানতো এই বিশ্বাস আবার ভাঙবে, আর এইবার খুব বাজেভাবে ভাঙবে। তাহলে এই কষ্টটা কেন? কেন দমটা আটকে আসছে এভাবে? আচ্ছা, ওর বিশ্বাসটা কি এত ঠুনকো যে বারবার এত সহজে ভেঙে দেওয়া যায়? কেন বারবার কেন? যেই মানুষটার জীবনে ওর এক আনা দাম নেই, তার সামনে নিজের কষ্টের প্রকাশ, তার মনোরঞ্জন করা ছাড়া আর কিছুই প্রভাব ফেলবে না ভেবে এক দৌড়ে ওখান থেকে ঘরে চলে গেল ঝিনুক। ঝিনুকের এই প্রতিক্রিয়ার প্রভাবে রাগের চরম সীমায় দাঁড়িয়ে নিজের হিতাহিত জ্ঞান বুদ্ধি আরও একবার হারাতে চলল রুদ্র। তড়িৎ গতিতে কোমরের পিছন দিকটায় গুজে রাখা অস্ট্রা 400টা বার করে নিয়ে সাইড লক আনলক করে মীরার দিকে পয়েন্ট করে দাঁড়ালো ও। চারিদিকে ছেয়ে থাকা দম বন্ধ করার নিস্তব্ধতা ভঙ্গ হচ্ছে ওর আক্রোশ ভরা নিঃশ্বাসের আওয়াজে। ও চাইলে এই মুহূর্তে হাতে ধরে থাকা বন্দুকটার ট্রিগারে একটা আলতো চাপ দিয়েই মীরাকে ওর দুঃসাহসের উপযুক্ত শাস্তি দিতে পারে, কিন্তু এখন ওর ঝিনুকের কাছে যাওয়াটা ভীষণ জরুরি। মেয়েটার মধ্যে এই একদিনের মধ্যেই অনুভূতির যে অদ্ভুত পরিবর্তন ও লক্ষ্য করেছে সেটাকে কিছুতেই হারিয়ে যেতে দিতে পারবে না। ওর সান্নিধ্যে মেয়েটার হৃদস্পন্দনের এই হঠাৎ করে বেড়ে যাওয়াটাকে কিছুতেই শেষ হয়ে যেতে দেবে না ও। সকালে মেয়েটার ঠোঁটে ঠোঁট রাখার পর তার গাল দুটোতে যে রক্তিম আভার উপস্থিতি লক্ষ্য করেছিল ও, সেটাকে যে অতি যত্নে আগলে রাখতেই হবে, যে কোনো মূল্যেই, যেভাবেই হোক। মেয়েটার মনে অবিশ্বাসের যেই বীজ অনেক আগেই বপন হয়েছিল, মীরার কথাগুলো সেই বীজকে বেড়ে ওঠার যোগান জুগিয়েছে আজ। এটাকে গোড়াতেই শেষ না করলে ওর সমস্ত স্বপ্ন, সমস্ত আশা আকাঙ্ক্ষা হয়তো শেষ হয়ে যাবে। রুদ্র একবার পেছন ফিরে ঝিনুকের চলে যাওয়ার পথের দিকে তাকাচ্ছে, আর একবার মীরার দিকে তাকাচ্ছে। মাথার ভেতরটা সবটা এলোমেলো হয়ে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। মেয়েটা চলে যাওয়ার আগেই মুহূর্তে ওর বিধ্বংসী চেহারাটা দেখেছিল রুদ্র। একটা তীব্র যন্ত্রণার প্রকাশ ছিল সেই চেহারায়। মাথার ভেতর থেকে একটা আওয়াজ কান পর্যন্ত ভেসে এলো স্পষ্ট, তুই নির্সিও রুদ্র, এগুলো পরেও করতে পারবি, কিন্তু এখন ওকে সামলাতে হবে। চোখ দুটো বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ভেতরে টেনে নিয়ে অস্থির মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করল রুদ্র। তারপর ঘুরে দাঁড়িয়ে মীরার উদ্দেশ্যে একটাই কথা বলল, বি প্রিপেয়ার ফর দি কনসিকুয়েন্স। আর এইবার যদি ঝিনুক আমার থেকে দূরে চলে যায় মীরা, তুমি সত্যিই পস্তাবে। ঘরের ভেতর এসে দম বন্ধ করা কান্নায় ভেঙে পড়েছে ঝিনুক। জীবন বারংবার ওকে এমন একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে বারবার মানুষকে বিশ্বাস করে ওকে ঠকে যেতে হয়। বেহায়া মনটা বারবার এই বিশ্বাসঘাতকদেরকেই যে বিশ্বাস করে ফেলে কিভাবে, সেটাই বুঝে উঠতে পারে না ও। ওর আগেই বোঝা উচিত ছিল মনের মধ্যে অহেতুক যে প্রশ্নগুলো হঠাৎ করে জন্ম নিয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলোর কোনো মানে থাকতেই পারে না।
আশায় বুক বাঁধার আগে নিজেকে একবার আয়নায় দেখা উচিত ছিল তোর ঝিনুক। তোর স্ট্যাটাস, তোর ব্যক্তিত্ব রুদ্রর সামনে কিছুই না। তুই বিশ্বাস কি করে নিলি এই সম্পর্কের একটা ভবিষ্যৎ হতে পারে? কিভাবে ভেবে নিলি এই বিয়েটা একটা পরিণতির দিকে এগিয়ে যাবে? লজ্জা করলো না তোর? আজ যেটা তোর সাথে হচ্ছে সেটার জন্য শুধুমাত্র তুই দায়ী, আর কেউ নয়। ভেবে দেখ তো, এই সব কিছুর মধ্যে যদি বিশ্বাসটুকুই না আসতো তাহলে কি এতটা কষ্ট হতো তোর? কিসের আশায় বুক বেঁধেছিলি? কিসের জন্য স্বপ্ন দেখেছিলি তুই? ভুলে গেছিস এই জীবনে তুই সম্পূর্ণ একা? এই পৃথিবীতে তোর জন্য কেউ নেই ঝিনুক, কেউ না। তিরস্কারের তীব্র চিৎকার প্রতিধ্বনিত হলো মনের ভিতর। বুকের ভেতরের প্রচণ্ড কষ্টটা দলা পাকিয়ে ঘূর্ণিঝড়ের মতো ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাইরে, অথচ অভিমানের সেই পাহাড়টা জগদ্দল পাথরের মতো গলার কাছটায় এসে সেই বেরিয়ে আসার পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে যেন। কেন কাঁদবে ও? কার জন্য কাঁদবে? মানুষের চোখের জল সবসময় আপনজনের জন্য বের হয়। যে মানুষটা ওর কোনোদিন আপন ছিলই না, তার জন্য কেন অহেতুক এই চোখের জল ঝরাবে ও? নিজের ভেতরেরই হঠাৎ আগমন এই ঝড়কে সামলাতে ব্যস্ত ঝিনুক। তখনই দরজাটা সজোরে খুলে হুড়মুড় করে ঘরে ঢুকে এলো রুদ্র। মেঝের একটা কোণায় হাঁটু মুড়ে বসে তাতে মুখ গুজে ফুপিয়ে চলা মেয়েটাকে দেখে বুকের বাদিকটায় একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো ও। ঝিনুক, রুদ্রর গলার আওয়াজটা কানে যেতেই মুখ তুলে তাকালো ঝিনুক ওর দিকে। কাঁদতে কাঁদতে চোখগুলো জবা ফুলের মতো লাল হয়ে ফুলে উঠেছে। এই সেই মানুষটা যাকে ছোট থেকে বারবার বিশ্বাস করে ও ঠকেছে, কিন্তু তবুও ওর শিক্ষা হয়নি। আজ আবার একই ভুল করে একই শাস্তি পেতে হলো ওকে। যে মানুষটাকে একদিন নিজের সব থেকে ভালো বন্ধু মনে করেছিল, তার কাছে ও নাকি আজ শুধুমাত্র একটা ভোগ করার বস্তু হয়ে দাঁড়িয়েছে। 6টা মাস ধরে সে নাকি ওকে শুধু ভোগই করবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে অনিশ্চিত কোনো ভবিষ্যতের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।